বঙ্গভবনে কেন? আপনি খন্দকার মোস্তাক এখন রাষ্ট্রপতি স্যার। এখন থেকে আপনার নিবাস ওই বঙ্গভবন স্যার। ও তাই তো, বেশ বেশ বেশ, তাহলে এবার আমার হলো দেশ। আপনাকে ফুলের শুভেচ্ছা স্যার। খুশবু খুশবু, থামলে কেন তবে? বেলা যে বয়ে যাবে, নিয়ে চলো তাড়াতাড়ি, সহে না যে আর দেরি। গুলি 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 গুলি। গুলি হবে কেন স্যার? এগুলো তো কুকুরের ডাক স্যার। মেশিন গান মেশিন গান মেশিন গানের গুলি 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 গুলি। স্যার স্যার স্যার, গুলি গুলি। স্যার আপনি খাটের তলায় কি করছেন? স্যার আমি আপনার গৃহমিত্র আব্দুল গফুর। আমি এখন কোথায়? কেন স্যার, এটা তো আপনার বাড়ি, 54 আগাম আসিলেন। আমার না এখন বঙ্গভবনে থাকার কথা। বুঝেছি স্যার। 32 নম্বরের মিটিং এ সবার আগে উপস্থিত হবেন বলে ফজরের পরই পোশাক আশাক পরে রেডি হয়ে নিলেন। এর মধ্যে ঘুমিয়ে পড়েছেন, আবার স্বপ্নও দেখে ফেলেছেন। স্যার মিটিং এ দেরি হয়ে যাবে, জলদি রেডি হয়ে নিন স্যার। আর কতকাল শুধু স্বপ্নই দেখে যাব? স্বপ্ন কি বাস্তবে ধরা দিবে না? আগাম আসিলেন হতে বঙ্গভবন, এত দূরত্ব কেন মাবুদ? এত দূরত্ব কেন? মিটিং লেট লেট মিটিং মিটিং লেট লেট মিটিং। রমা একটু নিচে আয় তো ভাই। কিরে কি হয়েছে? মিটিং এর নাস্তাগুলা একটু উপরে নিয়ে যা।
এ আব্দুল, এই তুই বিয়াক কল নাকি? এই পর্যন্ত নিয়ে আসতে পারছস, আর সিঁড়ি দিয়ে একটু উপরে আসতে পারবি না? আরে 32 নম্বর এই বাড়ি হইলো প্রেসিডেন্টের বাড়ি, আর প্রেসিডেন্টের বাড়ির লোকজনের এমন অলস হইলে চলে? হ্যাঁ, আমার অনেক কাজ বাকি পড়ে আছে রে রমা। রান্না করে বেগম সাহেব আছেন, তারে রান্না করার জিনিসপত্র আগায় দিতে হইব। তুই একটু নাস্তাগুলো উপরে নিয়া মেহমানদের রেডি করে দিস। কস কি? এক হাতে এতগুলো মানুষের নাস্তা রেডি করতে কয় ঘন্টা লাগবে তুই জানো? এক হাতে করবি কেন? পরিবানও আছে না? পরিমাণও আছে না? তোমার পরিমাণও তো পয়সা রয়েছে এই নাস্তা রেডি করে দেওয়ার জন্য। তার বাপ সব দেখা তো মনে হয় সে এই মিটিং এর চিফ গেস্ট। দেখ কলটা কোনখানকার। আল্লাহ জানে বেগম সাহেব জানি আমার সত্যি সত্যি কয়বার ডাকছেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি এসবি না? জি আপা, এসবি এসআই সিদ্দিকুর রহমান। মিটিং এ সবাই আসছে? বেশিরভাগই চলে এসেছে, তবে মহিলা আওয়ামী লীগের আপনার এই প্রথম। এই চলো, দেরি হয়ে যায় মিটিং এ। আপা চলেন। সিদ্দিকুর ভাই কেমন আছেন? পুলিশের আর ভালো থাকা ভাই, আজকে কোনো বদলি নাই। ডে শিফট নাইট শিফট দুই শিফটে আমার করা লাগবে। এ মোহিত ভাই, আপনার আজকে নাইট শিফট ডিউটি? হ্যাঁ, আজ রাত 8টা থেকে ডিউটি ছিল, কিন্তু আজ বাড়িতে এত বড় একটা মিটিং, আমি হলাম প্রেসিডেন্ট সাহেবের পিএ কাম রিসিপশনিস্ট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারেন, এই জন্য সকালেই আসলাম। ডাকে পরিবানু, ডাকে পরিবানু, 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 পরিবানু এটা দাও, পরিবানু এটা দাও বলে পরিবানু কি মা দুর্গা যে 10 হাত দিয়ে কাজ করবে? এই যে আপনি এই সার ব্র্যান্ডের টেন্ডেস্টারটা সারা দিন কানের কাছে নিয়ে ঘ্যানের 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 শুনতেই তাহেন বিরক্ত লাগে না? না, তবে শোনো পরিবানু, এই যে তুমি এখন ঘ্যানর ঘ্যানর শুরু করবা, এইটা শুনতে চরম বিরক্ত লাগবে। সো ইউ জাস্ট গো নাও এন্ড অয়েল ইওর ওন মেশিন। ইংরেজি ফুটায়? এই পরিবানুর লগে ইংরেজি ফুটায়? আরে ওই রকম 2-4টা ফটর ফটর ইংরেজি পরিবানু ফুটাইতে পারে। পরিবানু ইজ নট অশিক্ষিত, পরিবানু ইজ খেলাস পাইপাস আন্ডারস্ট্যান্ড? এত শক্ত হইবেন না পরিবানুরে, যত সব। এখন ভাই এই নেন, মিটিং এর নাস্তা দিতে আইছিলাম, আপনাকে লগে গপ্প করতে না। এই পরিবানুর মুখের কথা ঘেনার ঘেনার মনে হয়, বিরক্ত লাগে। আরে এই পরিবানু যখন নদীর ঘাটে জল আনিতে যাইতো, সারা গ্রামের মানুষ লাইন ধরিয়া বসিয়া থাকিত কখন পরিবানু আসিবে আর তাহাকে এক পলক দেখিবে। এত শক্ত লাগেন না পরিবানুরে, যত সব। দেখলেন দেখলেন, নন স্টপ রেডিও একটা। আরে ভাই, আপনি হাসতেছেন? দারুণ একটা কথা বলছেন মোহিত ভাই। আর বাদ দেন তো পরিমাণের কথা। এই নেন মিটিং এর নাস্তা। মোহিত ভাই, আজকের মিটিং এর পরিবেশটা একটু অন্যরকম মনে হচ্ছে। তোর জন্য একটু বেশি, সবাই কেমন যেন সিরিয়াস। ঘটনা কি জানেন নাকি? না, তবে বেশ কিছুদিন ধরে বুঝতে পারছি বঙ্গবন্ধু সবাইকে একটা কড়া বার্তা দিতে যাচ্ছেন। মনে হয় আজকের মিটিংয়েই সেটা দেবেন। তিনি দুর্নীতিবাজদের কোনোভাবেই বরদাস্ত করবেন না। তিনি শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রাপ্য সম্মান এনে দিতে তিনি দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন। জি ভাই, আমি বঙ্গবন্ধুর একটা ভাষণ শুনছি। সেই ভাষণে তিনি বলেছেন, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় গরিব কৃষক, আপনার মাইনে দেয় গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওদের টাকায়, আমি গাড়ি বেচি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওরাই প্রকৃত মালিক। এই ধানমন্ডি 32 নম্বরের বাড়ির এই বারান্দায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে একটা ভাষণে তিনি বলেছিলেন, এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, চরিত্রের পরিবর্তন অনেকেরই হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাদ, চোরাকারবারি, মুনাফাখোরিরা বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বুঝলেন ভাই,
ওদের জন্য বঙ্গবন্ধুকে সোনার বাংলা গড়তে এত বেগ পেতে হচ্ছে। তবে তবে বঙ্গবন্ধু এই দেশটাকে সোনার বাংলা বানিয়েই ছাড়বেন। তাতে যদি দুই একটা চোর চুরটাকে ওই বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিতে হয়, তিনি আবার সেটাও করবেন। অনেক সুযোগ দিয়েছেন, আর ক্ষমা করবেন না। ঠিকই বলেছেন ভাই, বঙ্গবন্ধু এই ভুট্টো ইয়া হেয়ারি পাত্তা দেয় না। আরে তো বাংলার কথা শুনো পটি। মুহিত ভাই, সকালবেলা মিটিং এর ব্যস্ততায় হাজিরা খাতায় সিগনেচার করতে পারিনি। ভাই একটু সিগনেচারটা করে আসি। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। লেট এই মুহিত তাজউদ্দিন আসছে নাকি? স্যার উনি তো অনেক আগেই আসছেন স্যার। এই মুহিত ওইটার ঘাড়ে কি জিম ঠেন আছে নাকি? একটা দিনও আমি ওর আগে আসতে পারি না। সারাটা জীবন আমার টেক্কা দিয়ে গেল। আমি বাবু বুঝি না, ওই যে ক্যাবিনেট থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো, তারপরেও মুজিব ভাইয়ের পিছে গুড়গুড় করতেই আছে। লজ্জা শরম বলে তো একটা ব্যাপার থাকে নাকি? রাশিয়ার দালাল একটা কমিউনিস্ট। স্যার কি কিছু বললেন? বলছিলাম যে এত বড় একটা মিটিং আর আমি লেট। আল্লাহই জানে, আল্লাহই জানে। আসসালামু আলাইকুম মুহিত ভাই। আরে আপা, আপনি তো কামাল ভাইয়ের সাথে নাট্যচক্রে অভিনয় করেন। মুহিত ভাই, আপনি শুধুমাত্র জানেন যে আমি একজন মঞ্চ অভিনেত্রী, কিন্তু এছাড়া আমার আরো একটি পরিচয় আছে। কি বলেন আপা? আমি খুব ভালো গানও গাইতে পারি। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আসা। কামাল ভাইয়ের নতুন সাংস্কৃতিক সংগঠন স্পন্দন শিল্পী গোষ্ঠী সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমি কামাল ভাইয়ের স্পন্দনে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতে চাই, আর এই আবদারটুকু নিয়েই কামাল ভাইয়ের কাছে এসেছি। কিন্তু আপা, কামাল ভাই তো বাসায় নাই। সেই সকালবেলা আবাহনী ফুটবল ক্লাব মাঠের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আপনি চাইলে ওইখানে গিয়ে দেখা করতে পারেন আপা। কি যে বলেন ভাই, ওইখানে গিয়ে কি এই সমস্ত কথাবার্তা বলা যায়? তাহলে আপনাকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা করতে হবে। কামাল ভাই ক্লাব থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন বলেছেন। আগামীকাল 15ই আগস্ট বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন। তো ক্যাম্পাসে কামাল ভাইয়ের অনেক কাজ। কামাল ভাই পারেনও বটে। ফুটবল ক্লাব, থিয়েটার, রাজনীতি একামাত্র সব দিকে যে কিভাবে সামলালে! উফ, শরীরে যে বঙ্গবন্ধুর রক্ত বইছে। নিজের জীবন বলে এদের কিছুই নেই। সারাটা জীবন ব্যস্ত শুধু দেশ আর দেশের মানুষের কল্যাণের চিন্তায়। এই দেখেন, কয়েক সপ্তাহ হলো বিয়ে করেছেন, ভাবিকেও একান্তে একটু সময় দিতে পারেন। আচ্ছা মুহিত ভাই, কামাল ভাই কি সেই ছোটবেলা থেকে নিজেকে এইভাবেই ব্যস্ত রাখেন? আপা, কামাল ভাইয়ের ছোটবেলার কথা শুনলে আপনার চোখে জল চলে আসবে আপা। কি বলেন? বঙ্গবন্ধু তখন বেশিরভাগ সময়ই জেলে কাটাতেন। কামাল ভাইয়ের যখন কয়েক মাস বয়স, তখনও বঙ্গবন্ধু একবার জেলে গেলেন। জেল থেকে যখন ফিরলেন, কামাল ভাই কথা বলতে শিখেছেন। খুব একটা বাবার কাছে যেতেন না। একদিন বেগম সাহেবা আর বঙ্গবন্ধু বিছানার উপরে বসে গল্প করছেন। কামাল ভাই আর হাসু আপা নিচে খেলা করছেন। হাসু আপা বারবার আব্বা আব্বা বলে বঙ্গবন্ধুর কাছে যাচ্ছেন, কথা বলেই আবার ফিরে আসছেন। এটা দেখে ছোট্ট কামাল ভাই হাসু আপাকে বলল, হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। বলেন কি? এ কথা শুনে বঙ্গবন্ধু দ্রুত খাট থেকে নেমে এসে কামাল ভাইকে কোলে তুলে নিলেন। বললেন, আমি তো তোমারও আব্বা হই। ছোট্ট কামাল ভাই আর সহ্য করতে পারলেন না, বাবার গলা জড়িয়ে ধরলেন। কোল থেকে আর নামতেই চান না। এমনও কি সম্ভব? বুঝলেন আপা, এই হলো বঙ্গবন্ধু আর তার সন্তানদের জীবন। কিডা? আরে চেনো না? এর আগেও তো কতবার আসছে। ওই যে কামাল ভাইয়ের সাথে নাট্যচক্রে অভিনয় করে, দেখা করতে আসছে। কামাল ভাই বাসায় নাই, এখন দেয়া হইব না। তাহলে আমি একটু ভাবির সঙ্গে দেখা করে আসি। না, ভাবির সাথে দেখা করেন যাব না।
বাড়িতে জরুরি মিটিং চলতেছে, পারলে পরে আইসেন তো। কথাটা ভদ্রভাবে বললেও তো পারতো। হ্যাঁ, এই পাগলিটারে নিয়ে কি যে করি, আরে কার সাথে কেমন ব্যবহার করতে হয় আজ পর্যন্ত সেটাও তুমি শিখলা না পরিবানু। ধ্যাৎ। আপা 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 এই আপা আপা ঢং দেখে বাসি না, যা সব। অপারেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার তোমার এই প্রস্তাব আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না মেজর ডালিম। আমি মেজর ফারুক পাকিস্তানে বেড়ে উঠেছি, পাকিস্তানে পড়াশোনা করেছি, পাকিস্তানে সেরা প্রশিক্ষণ পেয়েছি। তোমাদের এই বাঙালি সস্তা সেন্টিমেন্ট আমার রক্তে নেই। আমি বাংলা পড়তেও পারি না, লিখতেও পারি না, বাংলা শেখার চেষ্টাও করিনি কোনোদিন। তুমি সেনাবাহিনীর বহিষ্কৃত একজন মেজর, তোমার মধ্যে আমি দ্রোহের আগুন দেখতে চেয়েছিলাম। তাছাড়া একজন চৌকস অফিসার বিবেচনাতেই তোমাকে 32 নম্বর বাড়ির অপারেশনে অ্যাসাইন করা হয়েছিল। মুজিবের রক্ত ওখানে প্রতিরোধ করে তুলতে পারে। শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ চলাকালীন সময় সে ওয়াটার কমিশন পেয়েছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী সাহেবের এডিসি হিসেবে কাজ করেছে। আর শেখ কামাল একজন সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট। So we can't expect that they will spare us without any resistance. আপনি এই মুহূর্তে আমাদের প্রধান সেনাপতি, আপনার আনুগত্য আমরা মেনে নিয়েছি, আপনার আদেশ শিরোধার্য স্যার। কিন্তু 32 নম্বরের বাড়ির অপারেশন অ্যাটেন্ড করতে আমার কিছু পার্সোনাল ব্যারিয়ার আছে। ওই বাড়ির সবাই আমাকে আপনজনের মতো ভাবে। বেগম মুজিব আমার স্ত্রী নিম্মিকে নিজ কন্যার মতো স্নেহ করে। So what? মেজর নুরুল শেখ কামালের বন্ধু, তার ওই বাড়িতে নিয়মিত যাওয়া আসা আছে। ওই বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গা তার পরিচিত। এটা বরং আমাদের অপারেশনে সহায়কই হবে। আর এ কারণেই তাকে 32 নম্বর বাড়ির অপারেশনে রাখা হয়েছে। So you should not quit yourself. আমি অপারেশন থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছি না স্যার। দ্রোহের আগুন অবশ্যই আমার মধ্যে আছে, সাথে রাষ্ট্রীয় ক্ষমতাভোগের স্বপ্নও দেখা শুরু করেছি। চোখে আমার রঙিন স্বপ্ন, ডমিনেট করব মিলিটারি কমিউনিটি, সাথে সিভিল সোসাইটিকেও। আমাদের ইশারায় পরিচালিত হবে গোটা দেশ। আই এম জাস্ট ওয়েটিং ফর দিস অসপিসিয়াস মুভমেন্ট। আমি শুধু বলতে চাচ্ছিলাম স্যার, আমাকে যদি শেখ মুনি অথবা শ্রেণিয়াবাতের বাড়ির অপারেশনের দায়িত্বে শিফট করতেন। Okay, as you wish. সো কাইন্ড অফ ইউ স্যার। স্যার, অপারেশনের বাইরে আর একটা বিষয় জানার খুব ইচ্ছে ছিল। মোস্তাককে কেন ক্ষমতা বসাতে যাচ্ছি? ব্যক্তি মোস্তাক আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো তার রাজনৈতিক অবস্থান। আমরা জনগণকে কনফিউজ করে দিব। তারা ভাববে আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় আছে, তবে মোস্তাক শুধু পাপেট হিসেবে কাজ করবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যদি সরাসরি ক্ষমতা গ্রহণ করি সেটা আমাদের জন্য বুমেরাং হবে। সেনাবাহিনীর অন্যান্য ইউনিট আমাদের সমর্থন দিবে না, আন্তর্জাতিকভাবে আমরা সমর্থন পাবো না। জনতার ক্ষোভ মুহূর্তেই আমাদের উৎখাত হতে বাধ্য করবে। By the way, forget all sorts of thinking except the operation. Go and prepare yourself. আমাকে এক্ষুনি যেতে হবে আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার বোস্টারের সাথে জরুরি মিটিং এ যোগ দিতে। ওকে স্যার, আপনার পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলাম। স্যার, আপনার ভাগ্নে মেজর রশিদ এসেছে, ড্রয়িং রুমে বসতে বলেছি। এখানে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম। তুমি মিলিটারি মানুষ, যখন তখন এভাবে আমার বাড়িতে আসা তোমার উচিত নয়। মাত্রই আমি 32 নম্বরের মিটিং শেষ করে ফিরলাম, এখনই বাড়িতে মিলিটারি ঢুকতে দেখলে লোকে ফিসফাস করবে। শত্রুত্বর অভাব নেই। ডোন্ট মেক মি লাফ। আপনার মতো এমন ধূর্ত লোকের
শত্রু তৈরি হয় নাকি? বাই দ্য ওয়ে, আপনার তাহেরউদ্দিন ঠাকুর আমাকে এখানে আসতে বলেছে। শুনলাম মিটিং এ নাকি কি সব জালমন্দ শুনে আপনারা সবাই আতঙ্কে আছেন। Where is he? Speak of the devil and he is here. শেখ মুজিবের এক ধমকে মিটিং সিটিং সব এখন ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকে পড়েছে। আর এক ধমক খেলে কোথায় যে যাবে আল্লাহই জানে। তাহের ঠাকুর, এসব বাজে কথা রাখো। সবাই মিলে এই অসময়ে কেন আমার বাড়িতে এসেছো সেটা আগে বলো। আমরা যে শুনে চলে আছি সেটা কি কিছু বুঝতে পারছেন? আমাদের ভরসা নেই আপনার কথা মতো সরকার উৎখাতের খেলায় নামলাম, বনবাহিনীকে দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করলাম, ইত্তেফাকের ভোট সাংবাদিক আফতাবউদ্দিনকে দিয়ে চিলমারির বাক প্রতিবন্ধী বাসন্তীর জাল পড়া সাজানো ছবি তুলে দেশে বিদেশে প্রচার করে শেখ মুজিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলাম। এত কিছু করে অত দেখছি এখন কোনো কুল কিনারাই পাচ্ছি না, শুধু শুনছি হবে হবে, কবে কখন কোথায় হবে? চাষি, সেই কলকাতা সার্কাস অ্যাভিনিউ থেকে তোমরা আমার সাথে আছো, আমার উপর তো তোমাদের একটু ভরসা থাকা উচিত নাকি? জাস্ট টেল মি ওয়ান থিং, মিলিটারি আর পলিটিশিয়ানদের বিশ্বাসের জায়গাটা ঠিক আছে তো? আরে বলে কি ঠিক থাকবে না কেন? আমরা তো ওই গোটা মিলিটারি কমিউনিটি বা গোটা পলিটিশিয়ান কমিউনিটি নিয়ে সরকার উৎখাতের প্ল্যান করিনি। আমাদের শুধুমাত্র যাদের অভিন্ন উদ্দেশ্য এবং অভিন্ন স্বার্থ আছে, আমরাই এই গোটা কয়েক লোক একত্রিত হয়েছি। অভিন্ন স্বার্থই বটে। এই যে দেখুন, মুস্তাক ভাইয়ের মূর্তিত্ব নিয়ে এখন টানাটানি চলছে, বাতাসে কথা উঠছে, এটা নাকি বেশি দিন টিকবে না। ওইদিকে বরিশালের নুরুল ইসলাম মঞ্জু দুর্নীতির অভিযোগে জুলাই মাসে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হওয়ার পর শেখ মুজিবের উপরে চরমভাবে ক্ষিপ্ত। ফরিদপুরের ওবায়দুর রহমান, মুন্সিগঞ্জের শাহ মুয়াজ্জেম, সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিকভাবে কোণঠাসা। Same at the military community. Major Noor, Major Dali, Major Rashid Chaudhary, Major সুলতান শাহরিয়ার, সবাই ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। আমার ভাইরা মেজর ফারুককে 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়নি। ল্যান্সারের কমান্ডিং অফিসার হতে তাকে 2S হিসেবে পদোন্নত করা হয়েছে। And all these issues converge us together. আচ্ছা, আপনার ভাইরা কোথায়? মেজর ফারুক 27 দিনের মুক্তিযোদ্ধা। 27 দিনের মুক্তিযোদ্ধা মানে? এই তো নভেম্বরে পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করলো, 16 ডিসেম্বর দেশ স্বাধীন। হ্যাঁ, 2-1টা গুলি ফুটিয়ে হয়ে গেছে পীর মুক্তিযোদ্ধা। আর যদিও আমার মুক্তিযোদ্ধাই এই মুহূর্তে আমার খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, তুমি সাংবাদিক ছিলে, ভালো কথা, কিন্তু এখন এ সকল ইতিহাস বিশ্লেষণের সময় নয়। কুমিল্লা বর্ডার মিটিং এর পর থেকে তো মেজর ফারুককে আমরা তেমন একটা পাচ্ছি না। আমাদের অপারেশন প্ল্যানকে আমরা 2টি উইংয়ে বিভক্ত করেছি, মিলিটারি এন্ড পলিটিক্যাল উইং। পলিটিক্যাল উইং দেখছি আমি, লিয়াজু করছি আপনাদের মতো পলিটিশিয়ানদের সাথে। মিলিটারি উইং দেখছে মেজর ফারুক, হি ইজ বিজি উইথ কনভিন্সিং মিলিটারি অফিসার্স এন্ড অপারেশন প্ল্যান। তাছাড়া মেজর ফারুক অলরেডি 32 নম্বর রেকিউ করে ফেলেছে। শুধু রেকি করে বসে থাকলে তো চলবে না, কাজটাও তো শেষ করতে হবে। প্রতিটি ক্ষণ প্রতিটি যুগের মতো মনে হচ্ছে। আর কতদিন এভাবে প্রতীক্ষা করা যায়? প্রতীক্ষার প্রহর শেষের পথে। আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার বোস্টার মেজর ফারুককে ডেকেছে না? কিসিঞ্জারের মেসেজ আজই ফারুকের কাছে পৌঁছে যাবে। শুভক্ষণ হয়তো আজ দিবাগত রাত, আগামীকাল 15 আগস্ট হতে পারে। বলে কি তাহলে তো আমরা 0 আওয়ারের দিকে চলে এসেছি। তো ফিনিশিং এর কি প্ল্যান করলে? শেখ মুজিবের পতনের পর জনতার ক্রোধ থামাতে পারবে তো? শেখ মুজিব কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ওই পাকিস্তানি শাসকেরাই তাকে জেলে বন্দি রাখতে হিমশিম খেত। তার পাশে আবার চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে তাজউদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত শেখ মুজিবকে উপহার হিসেবে 30টি T-54 এবং 400 রাউন্ড গোলা দিয়েছেন। মেজর ফারুক ওই ট্যাঙ্ক বাহিনীর প্রধান। রাস্তায় ওই ট্যাঙ্ক নামে আমরা আতঙ্ক সৃষ্টি করব।
এত সাহস পাবে না। আগামীকাল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শেখ মুজিবের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বোমা আতঙ্ক সৃষ্টি করে রাস্তায় ট্যাঙ্ক নামানোর ক্ষেত্র অলরেডি প্রস্তুত করে ফেলা হয়েছে। ট্যাঙ্কের গোলা তো গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবো। আপনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে যে তথ্য জানেন, আমজনতাও সেটি জানবে, ভাববার কোনো অবকাশ নেই। ফর ইউর কাইন্ড মোর ইনফরমেশন, সেনাবাহিনীকে লিফলেট বিতরণ করে সেনাদের মধ্যে অলরেডি এন্টি মুজিব সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে। মারহাবা মারহাবা, কি বাত কি বাত, তোমরা তো কামাল করে দিয়েছে হে। অপপ্রচারের শয়তানি বুদ্ধিতে তোমরা তো ওই নাৎসি গোয়েবলসকেও হার মানিয়েছো। তো এমন নিখুঁত শয়তানি প্ল্যান তোমরা কিভাবে করলে? আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, একজন সিনিয়র সেনা অফিসার আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছেন। কৌশলগত কারণে ওই অফিসার নিজেকে এক্সপোজ করতে পারছেন না। এক্সপোজ করা কোনো বড় কথা নয়, বড় কথা হলো উনি আমাদের মাস্টার প্ল্যানার, উনাকে কুর্নিশ কুর্নিশ। মেজর ফারুক কিন্তু যোগ্য গুরুর সন্ধানই পেয়েছেন। গুরুর প্রতি শিষ্যর এত ভক্তি যে গুরুর ছেলের নামের সাথে শিষ্য তার নিজের ছেলের নামটি পর্যন্ত মিলিয়ে রেখেছেন। তবে বাবু যাই বলো, আমাদের কিন্তু সোনায় সোহাগা, উত্তর পাড়া পশ্চিম পাড়া সব আমাদের হাতের মুঠোয়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই তোমরা তাহলে এখন চলে যাও চলে যাও, বলা তো চাই না কখন কোথায় কে কি শুনে ফেলে, শেষে সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। তোমরা চলে যাও, আমাকে শুধু ফাইনাল খবরটা দিলেই হবে, সেটাও টেলিফোনে। বাড়িতে আসতে হবে না, বাড়িতে আসতে হবে না, যাও চলে যাও। ওকে, বেস্ট অফ লাক। আর স্বপ্ন দেখতে হবে না, স্বপ্ন এবার বাস্তবে ধরা দিবে। কি ব্যাপার সুবেদার মেজর, কিছু বলবে? আপনার অধীনে মুক্তিযুদ্ধে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি সেনা অফিসারদের মধ্যে আপনার থেকে বড় দেশপ্রেমিক আর কেউ নেই স্যার। কর্নেল জামিল সব কথা বলতে যেমন পছন্দ করে, সব কথা শুনতেও পছন্দ করে। কি বলতে এসেছো বলে ফেলো। আপনি মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব হিসেবে আপনাকে একটা বিষয় জানানোর খুব ইচ্ছে স্যার। সেনাবাহিনীকে কারা যেন কয়েকদিন ধরে গোপনে লিফলেট বিলি করছে, সেটা আপনাকে দেখাতে এনেছি স্যার। ভারতীয় সৈন্য দ্বারা রক্ষী বাহিনী গঠন করা হয়েছে, এজন্য রক্ষী বাহিনীর পোশাকের রং ভারতীয় বাহিনীর মতো জলপাই রঙের। ওরা সেনাবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এটাই তো বলবে। রক্ষী বাহিনীর ফরমেশন সাইন দেখেছো কখনো? বঙ্গবন্ধুর সেই বিখ্যাত তর্জনী, যে তর্জনীর দোলায় প্রকম্পিত হয়ে উঠত আইয়ুব ইয়াহিয়ার মসনদ, বাঙালি জেগে উঠত মুক্তির মন্ত্রে। ওই তর্জনী উঁচিয়ে তিনি রেস করছে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ওই তর্জনীর ফরমেশন সাইন সমৃদ্ধ বাহিনী কখনো ভারতীয় বাহিনী হতে পারে, এটা মুক্তিযোদ্ধা সেনারা কখনোই বিশ্বাস করবে না। আসলে ষড়যন্ত্রকারীরা এসব প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছে। আর 74 দুর্ভিক্ষ স্যার, ভুট্টো কিসিঞ্জারের মিলিত ষড়যন্ত্রের ফসল ছিল ওই কৃত্রিম দুর্ভিক্ষ। বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রের কাছে 30 লক্ষ টন খাদ্যশস্য চেয়েছিলেন, তারা তা দেবে বলে কথাও দিয়েছিল, অথচ শেষ সময় এসে দিল মাত্র 15 লক্ষ টন। বাংলাদেশের অপরাধ এটাই ছিল যে বাংলাদেশ কিউবার সাথে সম্পর্ক রেখেছিল। আর বাকশাল স্যার, বাকশাল তো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। বাকশালের অপর নাম শোষিতের গণতন্ত্র। বঙ্গবন্ধু দেশকে ঘুষ দুর্নীতি মুক্ত করে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষকে মুক্তি দিতে মাত্র 5 বছরের জন্য পরীক্ষামূলকভাবে বাকশাল চালু করেছেন। দেশের 65,000 গ্রামকে একটি একটি করে বহুমুখী কোঅপারেটিভ বানাতে চাচ্ছেন তিনি।
নেদারল্যান্ডে একই মডেল ব্যবহার করা হয়েছে এবং তারা সফলও হয়েছে। আমাদের রংপুরের যে গ্রামটিকে বাকশালের মডেলে তৈরি করা হয়েছে সেখানে ফিরে এসেছে সমৃদ্ধি। আফসোস আফসোস, ওরা তোমাদের মতো মুক্তিযোদ্ধা সৈন্যদেরকেও বঙ্গবন্ধু সম্পর্কে সব মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভ্রান্ত করতে পারছে। সত্যি বলছেন স্যার, আপনার কাছে না আসলে আমার মনেও দ্বিধাদ্বন্দ্ব থেকে যেত। আমিও আপনার মতো করে রিপ্লেটের চক্রান্ত সেনাবাহিনীকে সবাইকে বোঝাবো স্যার। দিন শেষে এই দেশটা আমাদের। ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটাকে আমরা পাকিস্তানি হায়নাদের কাছ থেকে মুক্ত করেছি। এখন সময় এসেছে দেশীয় হায়নাদের কাছ থেকে দেশটাকে মুক্ত করা। স্যার, স্যার, এই তোকে না বলেছি আমি বাথরুমে থাকলে এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করে আমাকে ডাকবি না? স্টুপিড কোথাকার। স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছিল তাই। স্যার, ৩২ নম্বর মিটিং থেকে ফেরার পর আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। এত ঘন ঘন চা খেতে তো আপনাকে কখনোই দেখিনি। আর আপনার ভাগ্নেরা বেরিয়ে যাবার পর থেকেই আপনি বারবার বাথরুমের দিকে যাচ্ছেন আর আসছেন। কোনো সমস্যা নেই তো স্যার? হ্যাঁ, ভাবছি একটা পাথর নেব। রাশিটা কেমন স্লো হয়ে যাচ্ছে, কোনো ভালো খবরই দ্রুত আসে না। সুখবর দিবে বলে আশ্বাস দিয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আমার ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, অথচ সেই খবরেরই কোনো খবর নেই। টেনশন টেনশন, কোথাও একটু এগোতে পারছি না। সব জায়গায় শুধু পিছিয়েই যাচ্ছি, পিছিয়েই যাচ্ছি। স্যার, একটা জায়গায় কিন্তু আপনি সবার চেয়ে এগিয়ে আছেন স্যার। হ্যাঁ, এই কোথায় বলতো? ওই যে স্যার, বঙ্গবন্ধুর বাবা মারা যাবার দিন, ওই দিন আপনার সাথে কান্নাকাটি করে কেউ পেরে ওঠেনি স্যার। সবাই বলে আপনি নাকি বঙ্গবন্ধুর বাবার কবর থেকে উঠতেই চাচ্ছিলেন না। স্যার, বঙ্গবন্ধুর বাবা মনে হয় আপনাকে স্মরণ করছেন। হারামজাদা, মৃত মানুষ আমাকে স্মরণ করবে কেন? না মানে স্যার, আপনি ওনাকে অনেক ভালোবাসতেন তো তাই। চা গলায় আটকে দমটাতে এখনই বের হয়ে যাচ্ছিল। তবে স্যার যাই বলে, বঙ্গবন্ধুর সাথে চলতে পারেন, নিয়মিত দেখা হয়। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার আপনি একজন সম্মানিত মন্ত্রী। এর চেয়ে বড় সৌভাগ্য একজন বাঙালির জন্য আর কি হতে পারে? বঙ্গবন্ধুর মতো এমন মহৎ একজন মানুষের জন্য তো জীবনও কুরবান করা যায়। জানেন স্যার, বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক হয়ে জেলে ছিলেন, সবাই বলা বলি করছিল পাকিস্তানিরা নাকি তার ফাঁসি দিবে। তখন আমার মা বঙ্গবন্ধুর মুক্তির জন্য রোজা রাখতেন আর রোজ রাতে নফল নামাজ পড়তেন। স্যার, আপনাকে আমি কতদিন বলেছি, এতকাল তো আপনার সেবা করলাম, এবার একটু বঙ্গবন্ধুর বাড়িতে চাকরি নিয়ে দিন। আমার কতদিনের স্বাদ নিজ হাতে বঙ্গবন্ধুকে একটু সেবা যত্ন করব। বঙ্গবন্ধুর মতো এমন মহৎ একজন মানুষের সেবা করতে পারা তো পুণ্য স্যার। বুঝতে পেরেছি, তুই প্রমোশন চাস, রাষ্ট্রপতির ভৃত্য হতে চাস। চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ। খুব শীঘ্রই হয়তো তোর মনোবাসনা পূর্ণ হবে, তুই রাষ্ট্রপতির ভৃত্য হবি। সত্যি বলছেন স্যার? উত্তর পাড়া, পশ্চিম পাড়া, মধ্য পাড়া, সব পাড়াতেই তো কত দৌড়াদৌড়ি করলাম, কত ডলার, কত মিটিং, কত শ্রম। এসবের কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে। স্যার, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না স্যার। তোর অত সব বুঝে কাজ নেই।
এই শোন, আমার কোনো ফোন এসেছিল? জি স্যার, আপনি তখন বাথরুমে ছিলেন। আপনার ভাগ্নে মেজর রশিদ ফোন করেছিল, বললো জরুরি কথা, প্ল্যান ফাইনাল নাকি কি যেন স্যার একটা বলতে বললো স্যার। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। খুশির খবর স্যার, তাহলে আর পাথর লাগবে না স্যার। শোন, আজ রাতে আবার জরুরি 32 নম্বরে যেতে হবে। মুজিব ভাইকে হাঁসের মাংস খাওয়াবো। হাঁসের মাংস মুজিব ভাইয়ের খুব পছন্দ। জলদি কিচেনে যা, ভাব রান্না কর। এই মহেন্দ্র খনের প্রতীক্ষা দীর্ঘদিনের। ৭১ চেষ্টা করেছিলাম পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে। আগস্টে জাতীয় পরিষদ সদস্য জহিরুল কাইয়ুমকে পাঠালাম কলকাতার আমেরিকান কনসাল জেনারেলের অফিসে স্বাধীনতার বিনিময়ে মুজিবের মুক্তির আপোষ করতে। ভেবেছিলাম এক ঢিলে 2 পাখি মারব। শেখ মুজিবকে মুক্ত করে আনার ফলে লক্ষ লক্ষ ছাত্র যুবক জনতা আমার নামে জয়ধ্বনি দিবে। আমি হবো পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। শেখ মুজিব কৃতজ্ঞতা বোধ থেকে আমার কথায় উঠবে আর বসবে। অন্যদিকে জীবিত থাকবে আমার প্রিয় স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ। কিন্তু ওই তাজউদ্দিনরা আমার সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট করে দিল। উপরন্ত সেপ্টেম্বরে যখন মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে জাতিসংঘে পাকিস্তানের সাথে কনফেডারেশনের প্রস্তাব পেশ চূড়ান্ত করে ফেললাম, তখন শেষ সময় এসে ওরা ওই ইন্দিরা গান্ধীর সাথে ষড়যন্ত্র করে জাতিসংঘ প্রতিনিধি দলের তালিকা থেকে আমার নামটি কেটে দিল। অপমান অপমান, সেই তখন থেকে শুরু। এখনো পর্যন্ত এই দ্বিখণ্ডিত পাকিস্তানেও আমার আদর্শ, আমার বিশ্বাস, আমার দর্শন এভাবেই পরাজিত হচ্ছে বারবার। শেখ মুজিব যতদিন বেঁচে থাকবে এই ভূখণ্ডে আমার আদর্শ কখনোই বাস্তবায়িত হবে না। বারবার পরাজিত হয়েছে, কিন্তু এবার আমার সাথে আছে ভাগ্নে মেজর রশিদ, তার ভাইরা মেজর ফারুক, আর আমাকে আশার আলো দেখাচ্ছে তাদের গুরু। গেট রেডি শেখ মুজিব। এবার 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 বাবা আব্দুল গফুর, সালুনে একটু ঝোল বেশি দিস বাপ। ওই মুজিব ভাই আবার ঝোল একটু বেশি পছন্দ করে। ওই ফরিদপুরের মানুষ তো ঝোল একটু বেশি পছন্দ করে। আমার মুজিব ভাই, আমার মুজিব ভাই। লুকায় লুকায় কি দেখেন? আমার 4 বছরের ছেলে মাহফুজ নতুন লেখা শিখে আমার চিঠি লিখছে। কবে যেন জামার পকেটে রাইখা দিছে। ভুল বানানোর চিঠির মধ্যে এত যে মমতা। আপনি তো মাঝে মাঝে ওরে নিয়ে আইতেন, খাই জানলেন না যে? আজকেও আসার জন্য অনেক বায়না ধরছিল, ওর মা ওর আটকাতে পারে না। পরে বাধ্য হয়ে খাটে পায়ের সাথে বেঁধে রেখে ডিউটি আসছে। আপনারা পুলিশরা আসলে বড় পাষাণ। পাষাণ? পাষাণই বটে, তবে শোনো পরিবানু, এই পাষাণ পুলিশে বাঙালি জাতির অহংকার। বঙ্গবন্ধুটাকে 1971 সালের 25শে মার্চ রাতে এই পাষাণ পুলিশের সর্বপ্রথম এই পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলে। পুলিশ তো পাষাণই। পাষাণ না হইলে কি আর বউ পোলাপানের চিন্তা বাদ দিয়ে চাকরি মায়া না করে মরণে তার মনে না আনে?
রাজারবাগের পুলিশ লাইন্সের রাস্তাঘাট ভেঙে সেই রাতে পাকিস্তানিদের সাথে যুদ্ধ শুরু করে। চট্টগ্রামের এসপি শামসুল হক, কুমিল্লার এসপি মুন্সি কবিরউদ্দিন, নোয়াখালীর এসপি আব্দুল হাকিম, রাজশাহীর এসপি শাহ আব্দুল মজিদ, ডিআইজি মামুন মাহমুদ আকাতরে দেশের তার জীবন বিলিয়ে দেয়। এই পাষাণ পুলিশ এই বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে ছাত্র যুবক কৃষকদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিল হাজার হাজার মুক্তি সেনা। আর এই পাষাণ পুলিশের কথা জানতে চাও? বঙ্গবন্ধুর আটকের খবর শুনে টাঙ্গাইলের ঘাটাইল পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র নিয়ে সোজা চলে যায় আগরতলা। সেখানে মুক্তিবাহিনীর সাথে যোগ দিয়ে শুরু করি দেশ স্বাধীনের যুদ্ধ। সেদিন আমার কাছে না বড় ছিল আমার সন্তান, না বড় ছিল আমার পরিবার। সেদিন সবার চেয়ে বড় ছিল আমার এই দেশ, আমার এই মাতৃভূমি। আর এই দেশপ্রেমের মন্ত্র কার কাছ থেকে শিখেছি জানতে চাও? ওই যে দুই তলায় যে মানুষটা আছে, ওই মানুষটার কাছে, ওই বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি। সবার চেয়ে দেশ বড়, দেশ। আমি মনে হয় আপনারে কষ্ট দিয়ে ফেললাম, তাই না সিদ্দিকুর ভাই? না না, কষ্ট কিসে? যুদ্ধের দিনগুলোর কথা মনে পড়ে গেল, তাই একটু বেশি আবেগে হয়ে গিয়েছিলাম। থাকো সব কথা। পরিবানু, তোমার নামে তো বিচার আছে। তুমি নাকি আজ কামাল স্যারের মেহমানের সাথে খারাপ আচরণ করছো। আল্লাহ গো, দেখছেন মোহিত ভাই কত বড় কুট না। আমি কি এমন কথাটা কইছি যে রাষ্ট্র কইয়া বেড়াইতে হইব? খালি কইছিলাম উপরে যান যাব না, বাড়িতে এখন জরুরি মিটিং চলতেছে, পারলে পরে আইসেন। এই কথাটা রে বানায়া সানায়া জনে জনে কইয়া বেড়াইতেছে, আর আপনি ওনার শরীর সুর ধরছেন। আরে পরিবানু, এই বাড়ি হলো বাঙালি জাতির প্রেরণা, বাঙালি জাতির শিক্ষালয়। আর সেই বাড়ির মানুষ হয়ে তুমি কারোর সাথে খারাপ আচরণ করলে সেটা খারাপ দেখায় না? তারপর কামাল স্যারের মেহমান, যদি কামাল স্যারের উল্টাপাল্টা একটা কিছু বলে দেয়? দেখবা, আমি আপনার কামাল স্যারের ধারদারি না, সে আপনার সাল লাগে, আমার না। আর এই ধানমন্ডি 32 নম্বর আমার বাপের বাড়ি, আর শেখ কামাল আমার ছোট ভাই লাগে। জানেন না আপনি? জানেন না? আরে জানি। বঙ্গবন্ধু আমারে মাসারা ডাকেই না, জানেন আপনি? জানেন? এই জন্য তো তোমার পা দুখানা মাটিতে পড়ে না। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছো। আর আল্লাহর দুনিয়ায় মানুষও পেয়েছো একজন। জানি না, সব জানি। না, জানেন না, আপনি সব জানেন না। আমি একজন বীরাঙ্গনা। ৭১ যুদ্ধের সময় মা আমারে নিয়ে পালায়া গেল দূরের এক অজু পাড়া গায়ে। কইল, তোর শরীরে দুধ হেলতা রঙই তোর শত্রু, শকুনের নজর থেকে বাঁচানোর জন্যই তোরে এইখানে নিয়ে আইছি। সেইখানে মা আমারে শকুনকে নজর থেকে বাঁচাইতে পারলো না। ঘুটঘুইটা এক আন্ধার রাইতে খেরের ঘরের মাইজেতে পাটি বিছায়া মা আমারে নিয়ে শুইছে মাত্র, কারা যেন দরজায় আওয়াজ করে। বুকের ভিতরটা মুসুর দিয়া উঠলো। মাসে গায়, কিডা? কোনো সাড়া নাই। মা ওইটা গিয়া দরজা খুলতেই কারা যেন মায়ের মাথায় রাইফেল দিয়া বাড়িতেই মাইকে দাঁড়ায়। বাতির আফসাল ওই দেহি ওই দিন গাঙ্গের ধারে বসা থাকা ওই রাজাকারের দল। জানুয়ারির বাচ্চারা আমার চক্ষু বাচ্চা ধরে নিয়ে গেল মিলিটারি ক্যাম্পে। বুঝতে পারলাম নরকের অন্ধকার আমারে ক্রাশ করতেছে। চোখের বান্ধন খুলতে আবিষ্কার করি আমি একটা বাঘের খাঁচায় ছোট্ট হরিণ। আচমকা ৫-৭টা নরপিশাচ অসুরের শক্তি নিয়ে আমার উপর ঝাঁপায়া পড়লো। সিরাজ
না খাওয়ার শুরু করলো আমার শরীর। পিশাচ গো, সে কি নাচন, সে কি উল্লাস! কিছুদিন পর বুঝতে পারি আমি আর একা না, আমার এই শরীরে জন্ম নিচ্ছে আরেক হরিণ শাবক। মা মোনাজাতে চিৎকার করে কাঁদবে, আমি ক্ষণে ক্ষণে জ্ঞান হারাই। দেশ স্বাধীন হইল, বঙ্গবন্ধু দেশে ফিরলেন, সারা দেশে আনন্দের কি পাইত, খালি আমার মধ্যে বিষাদের ছায়া। সমাজ, সংসার, স্বজন কেউ মাইনা নেয় না গো, কেউ মাইনা নেয় না। পরিচয় নাই, ঠিকানা নাই, বেওয়ারিশ প্রাণীর মতো বাইচা থাকতে আর ইচ্ছে করে না। জীবন থাকতেও মৃত্যুর যন্ত্রণায় ছটফট করি সারাটা ক্ষণ। আমার মৃত্যু তখন কয়েক মুহূর্তের সময় মাত্র। হঠাৎ শুনতে পাই বঙ্গবন্ধু কইছেন, বীরাঙ্গনা মেয়েদের পিতার নামের জায়গায় আমার নাম লিখে দাও, শেখ মুজিবুর রহমান, আর ঠিকানার জায়গায় লেখো ধানমন্ডি 32। এই দুনিয়ার বুকে এমন মানুষও হয়। এগুলো তো কথা শোনে না বোন। রাইতে কিন্তু কুত্তার ডাক অমঙ্গল ভাই। দেখছেন দেখছেন, ওই ডাকটার মধ্যে কান্দনের একটা সুর আছে না? এই কি না? মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পরিচয় আইসি এসবি। পুলিশ বাহিনীর বাকি সদস্যরা কোথায়? আমরা তো সিভিলে ডিউটি করি, আশেপাশে হয়তো আছে স্যার। মহামান্য রাষ্ট্রপতি অনেক আগে উপরে উঠে গেছেন, শুধুমাত্র মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক ভিতরে আছেন। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা শেষ করেই বেরিয়ে যাবেন, আর এখন থেকে ভিতর কোনো পাবলিক নট অ্যালাউড। স্যার গো ব্যাক। ধানমন্ডির 32 নম্বরে আজ কতদিন যাবত ডিউটি করি, এই মুখগুলারে নতুন মনে হইতেছে। সিদ্দিকু স্যার অনেক রাত, কিছু খাইছো? স্যার এই বাড়িতে ভালো মন্দ রান্না হলে বেগম সাহেব আমাদের উপরে ডেকে নিয়ে খাওয়ান। আজ রাতে বেগম সাহেব উপরে ডেকে নিয়ে খাইয়েছেন স্যার। এই উপরে কামাল রে দেখছিলানি? কামাল বাবাজি? জি না স্যার, কামাল স্যার তো এখনো বাড়ি ফেরেনি। পরিবানু লুকায় লুকায় কথা শোনো কেন? এইটা ইসলামের না জায়েজ। না মানে চাচা, সিদ্দিকুর ভাইরে কুত্তা ধাওয়াইতে কইছিলাম, হেডেই দেখতে এলাম ধাওয়াইছে কিনা। আম্মা আবার কুত্তার ডাহে রাইতে ঘুমাইতে পারেন না। কুত্তার ডাক কি আর মানুষের হাতে? উপরওয়ালা যখনই ইশারা করেন ওরা তখনই ডাকে। ওরা বড়ই অনুগত। নিকটে আসো। সৌদি আরবের আতো এই 32 নম্বরে তুমি কতদিন আমারে কত আপ্যায়ন করছো, একটা ঋণ জমে গেছে না? আজ তো মনটা চায় এই 32-এর যত ঋণ আছে সব শোধে যায়। পরে আর সময় পাই কি না পাই। কি কোন চাচা, বালাই ষাট সময় পাবেন না কেন? আল্লাহ আপনারে মেলা দিন বাঁচায় রাখবো। খুশি হইলাম পরিবানু, খুশি হইলাম। আল্লাহ তোমার দোয়া কবুল করলেও করতে পারেন। তুমি হলা বীরাঙ্গনা,
এই দেশের জন্য তোমাদের কত ত্যাগ। আমি চাই চাচা শরম পাইছে, বুঝলা সিদ্দিকুর, শরম পাইছে। শরমেরই কথা। তবে মুজিব ভাই কিন্তু নামটা দিয়েছেন চমৎকার, বীরাঙ্গনা। সিদ্দিকুর স্যার তোমার চেহারাটা কেমন নিষ্পাপ লাগে। স্যার আমি একজন মুক্তিযোদ্ধা। এইটা কোনো বড় কথা না। বড় কথা হলো তুমি একজন খাঁটি মুসলমান আমার মতো। শোনো সিদ্দিকুর, মুজিব ভাইয়ের বাড়িতে ডিউটি করো, তার জানমালের হেফাজতের দায়িত্ব কিন্তু তোমার। স্যার আমি বাংলাদেশ পুলিশের একজন এসআই, বঙ্গবন্ধুর জন্য আমার জীবন সারা প্রস্তুত। এটা আমার মুক্তিযুদ্ধের থেকে প্রতিজ্ঞা স্যার। হ্যাঁ ভালো ভালো। এই যে দেখো হাঁসের মাংস, মুজিব ভাইরে পাশে বসে খাওয়াইলাম। মনটা কি চাই জানো সিদ্দিকুর? মনটা তো চাই কলিজাটা ছিঁড়া তারে খাওয়াই। আর আর কিসের কি হাঁসের মাংস। আমার মুজিব ভাই। চাচা আসসালামু আলাইকুম। আরে কামাল বাবাজি, যে তোমাকেই তো খুঁজতেছিলাম। সবাই বাড়িতে আছে, শুধু তুমি নাই। কি যে দুশ্চিন্তায় ছিলাম। চাচা এত রাতে আপনি এই বাড়িতে? আরে আমার কথা বাদ দাও তো, আমি বৃদ্ধ মানুষ, আমার ওই দিন বাকি, আরে রাতই বাকি। তো বাবাজি, তুমি নতুন বিবাহ করেছো, বৌমাকে একা একা এত রাত পর্যন্ত ঘরে রেখে তোমার কি ওই বাইরে থাকা ঠিক? চাচা আগামীকাল 15ই আগস্ট আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে যাবে। আমি রিসেপশন কমিটির সেক্রেটারি, এই জন্য মিটিং এর সকল কাজ শেষ করে ফিরতেই অনেক রাত হলো। ও আচ্ছা আচ্ছা, কাল তো আবার 15ই আগস্ট। নতুন সূর্য উঠবে, নতুন আলো। সেই আলোয় আলোকিত হবে দেশ, আলোকিত হবে আমি, আলোকিত। বাবাজি বাবাজি বলছিলাম যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় 49 সালে আমার মুজিব ভাইকে বহিষ্কার করেছিল। তার অপরাধ ছিল তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আজ 26 বছর পর সেই বিশ্ববিদ্যালয় আমার মুজিব ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে। এটা কি বাংলার গগনে নতুন সূর্যোদয় নয় বাবাজি? দেখো বাবাজি, সৃষ্টিকর্তা আমাদের কেমন আদর্শবান নেতা মিলিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় অথরিটি বলল 15 রুপি জরিমানা আর মুচলেকা দিলে তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে। মুজিব ভাইয়ের সাথে বহিষ্কার হওয়া অন্যান্য ছাত্র নেতারা সুর করে সেই প্রস্তাব লুটে নিল। কিন্তু আমার মুজিব ভাই হিমালয়ের মতো মাথা উঁচু করে বললেন, অন্যায় যেহেতু করেনি, মুচলেকা দেবার প্রশ্নই উঠে না। শেখ মুজিব জীবনে একটা কাজই শেখে নাই, সেটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা। গর্বে বুকটা ভরে যায় বাবাজি। চাচা আমি বেশ ক্লান্ত, তাছাড়া খুব ভোরে আবার আমাকে যেতে হবে ক্যাম্পাসে। আমি যাই চাচা। এই যাও যাও, রাত তো বেশি নেই, একটু রেস্ট করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আহ, কি বিনয়, কি ভদ্রতা, শিক্ষণীয়। বুঝলা সিদ্দিকুর, শিক্ষণীয়। যাক বাবা, সবগুলোকেই বাড়িতে পালান। শেখ আবু নাসের ওইটাও আজ এই বাড়িতে হাজির। হাসিনা, রেহানা, ওরা মেয়ে মানুষ, থাকলেই বাকি আর না থাকলেই বাকি। মুজিব ভাই, আল্লাহ ওনাদের মঙ্গল করুন। আমার মুজিব ভাই, আমার মুজিব ভাই।
আজ আমার অফিসারদের নিয়ে তোমাদের নাইট ট্রেনিং এ জয়েন করেছি। ফার্স্ট অফ অল আই লাইক টু ইন্ট্রোডিউস মাই অফিসার উইথ ইউ। হি ইজ মেজর ডালিম, ক্যাপ্টেন হুদা, মেজর রাজিস পাশা। নাও কাম টু দ্য পয়েন্ট। প্রতি বৃহস্পতিবার তোমরা নাইট ট্রেনিং এ সব অভ্যস্ত, তবে আজকের নাইট ট্রেনিং এর একটি বিশেষত্ব আছে। সেনাবাহিনীর অস্তিত্ব আজ বিপন্ন প্রায়। তোমরা নিশ্চয়ই অবগত আছো, বিশেষ একটি বাহিনী গঠন করে সেনাবাহিনীর ক্ষমতাকে খর্ব করার অপচেষ্টা চলছে। এর চেয়ে আরো বড় দুঃসংবাদ, আগামীকাল 15ই আগস্ট ঢাকা ইউনিভার্সিটিতে মিটিং। সেই মিটিংয়ে রাজতন্ত্র ঘোষণা করা হবে। শেখ মুজিব রাজতন্ত্র ঘোষণা করবে। আমরা রাজতন্ত্র সমর্থন করি না। কাজেই রাজতন্ত্র প্রতিষ্ঠা চক্রান্তকে নস্যাৎ করার জন্য এবং সেনাবাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য এখন থেকে আমি যা বলবো, আমার অফিসাররা যা বলবে, তোমরা তাই শুনবে। Yes, sir! Move! Instructions for officers. এখান থেকে গিয়ে প্রত্যেকে নিজ নিজ ট্রুপ নিয়ে বিমানবন্দরের কাছে হেডকোয়ার্টারে স্কোয়াড্রন অফিসে মিলিত হবে। সেখানে আরো কয়েকজন অফিসারকে পাবে। লেট মি রিমাইন্ড দ্য অপারেশন প্ল্যান ওয়ান্স अगेन। মেজর নূর এবং ক্যাপ্টেন হুদা থাকবে। মেজর মহিউদ্দিনের নেতৃত্বে 32 নম্বর বাড়ির অপারেশনের দায়িত্বে। সাথে থাকবে মেজর আজিজ পাশা। মেজর ডালিম অপারেশন করবে সৈন্যবাদের বাড়িতে। রিসালদার মুসলিউদ্দিন অপারেশন করবে শেখ মুনির বাসায়। মেজর শাহরিয়ার এক কোম্পানি সৈন্য সহ রেডিও স্টেশন, নিউ মার্কেট এবং ইউনিভার্সিটি এলাকায় থাকবে। এবং আমি মেজর ফারুক 28টি ট্যাঙ্ক, কামান, মেশিন গান সহ শেরে বাংলা নগরের রক্ষী বাহিনীকে প্রতিহত করব। আমি এবং মুসলিউদ্দিন নিজ নিজ অপারেশন শেষে 32 নম্বরে চলে যাব। ডালিম চলে যাবে রেডিও স্টেশনে। Zero hour is almost to start. Best of luck. আব্দুল, এ আব্দুল, বিছানা থেকে উঠে আসলি কে? আর শেষটাতে বালিশ নিয়ে কই যাস? নিচে মতিন ভাইয়ের রুমে গিয়া ঘুমাই। সারা রাত ঘুম হয় নাই রে ভাই। খোঁজ কি? আমারও তো সারা রাত ঘুম হয় নাই। মনটা কেমন জানি ছটফট করতেছে। এমন তো হয় না কোনো সময়। তুই নিচে ঘুমাবো না রে ভাই। বঙ্গবন্ধু কতবার কইছে নিচে কতবার খালি পড়ে আছে, তোরা ওখানে গিয়ে ঘুমা। আমার ভালো লাগে না। ওনার রুমের দরজার সামনের বারান্দায় ঘুমাই আমি শান্তি পাই। একটু পর ফজরের আজান হইব, বঙ্গবন্ধু দরজা খুইলাই কইব, ওই রমা ও আজান দিছে, নামাজ পড়ে নে। ওনার মুখের এই কথা শুই না আমি দিন শুরু করি। সারাটা দিন আমার ভালো কাইটা যায়। সেই ছোটকাল থেকে আছি তো। রমারে, আমারও তো ওইখানে ঘুমাইতে ভালো লাগে, কিন্তু আজ কেন জানি কিছুই ভালো লাগতেছে না। মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। তুই যে বঙ্গবন্ধুর নিয়ে একটা গান বানছস, ওই গানটা গা, মনটা ভালো হয়ে যাইব। গামু গা। তুমি মোদের বঙ্গবন্ধু, তুমি জাতির পিতা, টুঙ্গি পাড়ার খোকা হইলা বিশ্ববাসীর নেতা। জেল জুলুম সইলা তুমি সারা জনম ভর, বাঙালির মুক্তির চিন্তা নিয়া করলা জীবন পার। তুমি মোদের নয়ন মনি, তুমি মাথার তাজ, তোমার জন্য স্বাধীন হইছে এ
এই বাংলায় আজ তোমার জন্য স্বাধীন হইছে এই বাংলায় আজ। মতিন ভাই এই গুলাগুলি শব্দ কইতে যাইতেছে। আপা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। ছেলে নিয়ে আমার থানার বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। পুরাই দিকে আসতে পারে। আমি খবরটা জানিয়ে দিছি। এ আব্দুল এই তুমি কই যাও? বাইরে গোলাগুলি হইতাছে। আবো মনে হয় সময়টা ভালো যাইতেছে না। প্রেসিডেন্ট সাহেব রিসেপশন রুমে ফোন করতেছেন। সাহেবের পাঞ্জাবি চশমা দিয়ে আসি। গুলি এতগুলি কিসে? এতগুলি কোথা থেকে আসছে? মোহিত ভাই দুষ্কৃতিকারীরা তো কাছাকাছি চলে এসেছে। মোহিত ভাই, প্রেসিডেন্ট সাহেব এইমাত্র বিভিন্ন জায়গায় ফোন করে উপরে উঠে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত আর্মি পুলিশ আমাদের নিরাপত্তার জন্য চলে আসবে। না না, পুলিশ ভাই আর্মি ভাই আপনারা আমার সঙ্গে আসুন। কমল ভাই, আপনি একা ওদিকে যাবেন না। কমল ভাই, ভুল করছেন আপনারা আমাকে চিনতে পারছেন না। আমি কামাল। কামাল ভাই, মোহিত ভাই ওরা আমাকে চিনতে পারছে না। মোহিত ভাই ওদেরকে বলুন আমি শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল। এই আপনারা ভুল করছেন। উনি বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। উনি আমি সিদ্দিকের কাছে থাকতে বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের ক্ষতি হতে দেব না। তোমরা আমার সঙ্গে আসো আর তোমরা নিচে যাও। প্রত্যেকটা রুম তন্ন করে খুঁজবে। স্যার আমি প্রেসিডেন্ট সাহেবের কাজের লোক রমা। স্যার আমি প্রেসিডেন্ট সাহেবের টেলিফোন মিস্ত্রি মতিন। আমারও বাইরের না স্যার। ওদের কিনে লাইন বের করো। ওকে স্যার। পানি সম্পদ মন্ত্রী শান্নিয়াবাদ এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বাড়ির অপারেশন সাকসেস। সকলকে হত্যা করা হয়েছে, এমনকি গর্ভবতী মহিলাকেও। স্যার অপারেশন শেষ করে 32 নম্বর ফেরার পথে সোবাহানবাগ মসজিদের সামনে কর্নেল জামিলকে পাওয়া যায়। সে 32 নম্বরে ঢোকার চেষ্টা করছিল, তাকে ওইখানে হত্যা করা হয়েছে। স্যার আমাদের সাথে নিচে চলে। এই তোরা কি চাস? তোরা আমার কোথায় নিয়ে যেতে চাস? এই আব্দুল তোরা এই অবস্থা কেন? স্যার ওর আমার হাত পেটে গুলি করছে স্যার। এই ছেলেটা সেই ছোটবেলা থেকে আমার সাথে থাকে। তোরা গুলি করেছিস? এই ওরে নিয়ে লাইনে বের করো। স্যার চলেন স্যার, আমাদের সাথে নিচে চলে। তোরা আমার কামালকে হত্যা করেছিস, মগের মূল্য পাইছিস? ক্যাপ্টেন হুদা isn't he Mujib? Definitely Major Noor. Why they are not opening fire? Major Mohiuddin is supposed to be there. All that cover. Let's handle. Major Mohiuddin, come back. এই তোরা কারা? আর বেয়াদবি করছিস কেন? শেখ মুজিবের সাথে পাকিস্তানিরা বেয়াদবি করার সাহস পায় নাই। তোরা বেয়াদবি করছিস?
মেজর নূর, big fish is finished. না, আমি যাব না। না, আমি যাব না। এ কি? তোমরা আমাকে মেরে ফেলেছো। তোমরা আমার স্বামীকে মেরেছো। তোমরা আমাকে মেরে ফেলো। স্যার, বেগম মুজিব উপর থেকে নিচে নামতে চাননি। শেখ মুজিবের লাশ ধরে আত্মনাদ করছিল, তাকে ওখানেই হত্যা করা হয়েছে। নারী পুরুষ করে বিবেচ্য বিষয় নয় মেজর আজিজ পাশা। মুজিব পরিবারের একটি সদস্যকে আমি জীবিত দেখতে চাই না। জাস্ট কিল এন্ড ক্রাশ। ওকে স্যার। স্যার, শেখ জামালকে হত্যা করা হয়েছে, সাথে শেখ মুজিবের 2 পুত্রবধূকে। Who is that? স্যার, শুধুমাত্র শেখ মুজিবের ভাই শেখ আবু নাসের এবং মুজিবের শিশুপুত্র শেখ রাসেল জীবিত। ওরা কোথায়? ওদেরকে সবার সাথে বাড়ির গেটের লাইনে দাঁড় করে রাখা হয়েছে। স্যার, Why they are still alive? স্যার, শেখ আবু নাসের তো রাজনীতি করে না, তিনি একজন ব্যবসায়ী। তাছাড়া তিনি শারীরিক প্রতিবন্ধী, তার পায়ে ডিফেক্ট আছে। All are stupid. Major Nur. স্যার, Sheikh Mujib is better than Sheikh Nasser. মেসেজ ক্লিয়ার। কাম উইথ মি। স্যার, শেখ আবু নাসেরের আর্তনাদ শুনতে পেলাম। শেখ রাসেলের আর্তনাদ কোথায়? স্যার, শেখ রাসেল কে? Why not? স্যার, বাচ্চা মানুষ স্যার। Shut up! মুজিবের রক্ত মুজিবেরই কথা বলবে। আমরা কোনো চ্যালেঞ্জ বাঁচিয়ে রাখতে চাই না। জাস্ট গো অ্যান্ড ক্যারি আউট দ্য অর্ডার। না না স্যার, না, আপনারা আমার রাসেল ভাইরে মারেন না। এমন পাপের কাজ করেন না স্যার। আল্লাহর শিকার পেয়ে উঠবো। রাসেল ভাইরে কেন মারবেন? রাসেল ভাই তো রাজনীতি বোঝে না, কারোর সাথে কোনো শত্রুতাও নাই স্যার। আপনারা জানেন না স্যার, হাসুয়া পুরা হানা পূজার মনি চলে যাবার পর থেকে রাসেল ভাইয়ের মনটা এমনি বেজার থাকে সব সময়। আজ তোর বাপ মা ভাই সবাই মাইরা ফেলাইছেন। আপনারা তো আমার রাসেল ভাইরে আইজ এতিম কইরা ফেলাইছেন, তাইলে ওরে আর কেন মারবেন? ওর বাপ এই দেশের মানুষের জন্য সারাটা জীবন জেল জুলুম সহ্য করছে, এই দেশটা স্বাধীন করছে। ওরে একটু এই বাংলার আলো বাতাস ভোগ করতে দিন স্যার। হাসুয়া পুরে হানাপ, কামাল ভাই, জামাল ভাই, কেউ কোনোদিন রাসেল ভাইরে একটা ধমকও দেয় নাই। সবার কোলে কোলে মানুষ হয়েছে আমার রাসেল ভাই। আপনাদের এই বন্দুকের গুলি রাসেল ভাইয়ের জালি শরীর সইতে পারবে না স্যার। গুলি যদি চালাইতে হয় ওই মাসুম বাচ্চার বুকে না,
আমার বুকে গুলি চালান। একটা গুলি, দুইটা গুলি, শত গুলি, হাজার গুলি, এই আপনাদের কাছে যতগুলি আছে, এই দেশের কাছে যতগুলি আছে, এই বিশ্বের কাছে যতগুলি আছে, সবগুলি আমার বুকে চালান। তবু আপনাকে আল্লাহর দোহাই লাগে স্যার, ওই মাসুম বাচ্চার বুকে একটাও গুলি চালায়েন না। রাসেল বাইরে বাইরে না স্যার। Major Aziz Pasha! Sir! Kill the last one! Okay, sir! চলো আমার সাথে। মোহিত ভাই, ওরা আমাকে মারবে না তো? না ভাই, মারবে না। তুমি ছোট মানুষ, ওরা তোমাকে মারবে না ভাই। চলো। না, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। চলো, তোমাকে তোমার মায়ের কাছেই নিয়ে যাচ্ছি। মা, Sir! All are finished! আজ তোমার অধ্যত্তের জবনিকা বাদ করলাম। তুমি গর্ব সহকারে বলতে পাকিস্তানি সেনাবাহিনী তোমার কিছুই করতে পারেনি। তোমার সেই গর্ব, সেই দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ করে দিলাম। লিসেন, শেখ মুজিব ছাড়া বাকিদের লাশ বনানী কবরস্থানে নিয়ে যাও। মুজিবের লাশ আগামীকাল হেলিকপ্টার যুগে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তার ডেড বডি এখানেই পড়ে থাকবে। আর হ্যাঁ, এই বাড়িতে যেন কোনো মানুষ প্রবেশ করতে না পারে। সাথে সারা দেশে এমন আতঙ্ক সৃষ্টি করে দাও, কেউ যেন গুণাক্ষরেও তার নামটি পর্যন্ত মুখে নিতে সাহস না পায়। তোমার এই বাড়িতে আর একটি প্রাণীও তাজা নাই পিতা। ওরা কাউরি সারে নাই পিতা। তোমার ছোট্ট রাসেলেও ওরা মাইরা ফেলাইছে পিতা। আমি তোমাকে কাউরে বাঁচাইতে পারলাম না। ক্ষমা করো পিতা, ক্ষমা করো। ক্ষমা করো পিতা, ক্ষমা করো, 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 ক্ষমা করো। শুধু